আসসালামু আলাইকুম। তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার আলম। ইরান এবং ইসরায়েল একে অপরের উপরে পাল্টাপাল্টি হামলা শুরু করেছে। এখন প্রশ্ন হচ্ছে এই পাল্টাপাল্টি হামলার কারণ কি, কেন তারা এটা করলো, এবং এই পাল্টাপাল্টি হামলা কি সত্যি সত্যি একটা যুদ্ধবিরতি বা যুদ্ধবিরতি লঙ্ঘন অথবা পুরোপুরি একটা যুদ্ধের আবার শুরু কিনা, এবং এই যে পাল্টাপাল্টি হামলা তারা শুরু করলো এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা কি এবং এটার ভবিষ্যৎ কি। আপনাদের এই ধরনের প্রশ্নগুলো বা এই ধরনের প্রশ্ন আমাদের মাথায় আসে, এগুলোর উত্তর দেওয়ার জন্যই আজকের এই লাইভ। অনেকদিন পর্যন্ত লাইভে আসতে পারিনি, আজকেও লাইভে আসার চিন্তা ভাবনা ছিল না, তারপরেও বহু দর্শক এবং কিছু শুভাকাঙ্ক্ষীর জোড়াজুড়িতে লাইভে আসলাম। আমেরিকা ইসরায়েল একে অপরের যে বন্ধুত্ব সেটাকে কোনোভাবেই কেউ এখনো পর্যন্ত ভাঙতে পারছে না। তবে কে কার উপরে প্রভাব বিস্তার করছে সেটা নিয়ে এখন আমেরিকা এবং ইসরায়েল উভয় পক্ষের মধ্যেই ব্যাপক পরিমাণে আলোচনা সমালোচনা চলছে। আমরা জানি যে গত কয়েকদিন আগে ইরানের পক্ষ থেকে বলা হয়েছিল যে ইসরায়েল যদি লেবাননের উপরে হামলা অব্যাহত রাখে তাহলে ইরান কোনোভাবেই এই যে একটা শান্তি চুক্তির কথা আমেরিকা বারবার বলছে সেটাতে স্বাক্ষর করবে না। শেষ পর্যন্ত ইসরায়েল হামলা অব্যাহত রেখেছে এবং শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় নাই এ পর্যন্ত আমরা জানি। কিন্তু ঘটনার মূল যেই জায়গাতে গিয়ে আসলে একেবারে ফাইনাল আঘাতটা আসে সেটা হচ্ছে ইরান গত কয়েকদিন আগে বলেছিল, বিশেষ করে এ মাসের 2 তারিখে, আজকে থেকে প্রায় 6 দিন আগে ইরান বলেছিল, ইরানের বিপ্লবী গার্ড বলেছিল যে ইসরায়েল যদি লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায়, আমরা জানি যে বৈরুতের একটা জায়গাতে, বৈরুতের একটা দক্ষিণ অঞ্চলে, বৈরুতের দক্ষিণ দিকের একটা জায়গা বা একটা এলাকাকে ইসরায়েল বলেছিল যে এই এলাকাটা, এই বৈরুতের লোকজন তোমরা ছেড়ে দাও, আমি এই এলাকায় হামলা চালাবো। সেই এলাকায় হামলা চালানোর যে ব্যাপক প্রস্তুতি এবং ঘোষণা যখন দিয়েছিল তখন ইরানের উপরে, বিশেষ করে ইরানের কাছে হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছিল যে এই হামলা তুমি যে কোনো ভাবেই হোক ঠেকাও। তখন ইরান তার সর্বোচ্চ যে হুমকি সেটা দিয়েছিল যে যদি বৈরুতের ওই জায়গাতে হামলা হয় তাহলে তাহলে ইসরায়েলের উপরে আমরা পাল্টা হামলা শুরু করব। শুধু ইসরায়েলের উপরে না, এই পাল্টা হামলা ছড়িয়ে পড়বে আরব দেশের অন্য সব জায়গাতে। সেই হুমকির পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রীকে ফোন করে বলে দিয়েছিল যে এই হামলাটা তুমি করিও না। মনে আছে আপনাদের, তখন জাস্ট তারা যখন ফোন আলাপ করছিল সেই সময়, ঠিক সেই সময় একটা লাইভ করতেছিলাম এবং ফোন আলাপের ভিতরে কি আলোচনা হতে পারে এরকম একটা হচ্ছে কি বলে স্যাটায়ার বলতে পারেন অথবা ধারণা বলতে পারেন, বলতেছিলাম যে হচ্ছে ট্রাম্প নেতানিয়াহুকে বলবে যে নেতানিয়াহু এখন তুমি হামলা করো না, নেতানিয়াহু ট্রাম্পকে বলবে মানে কি এখন হামলা করবো না, মানে আমি ঘোষণা দিয়েছি হামলা আমার করতেই হবে। তখন ট্রাম্প নেতানিয়াহুকে বলবে যে না এই মুহূর্তে যদি তুমি হামলা করো, পাল্টা হামলা হলে আমি তোমাকে ঠেকাতে পারবো না। তখন নেতানিয়াহু হয়তোবা কিছুটা ছোট আকারের হামলা করে তারপরে বলবে যে ঠিক আছে আমি হামলা, ট্রাম্পের কথা অনুযায়ী 2-3 দিন আমি হচ্ছে হামলাটাকে বিরত রাখলাম। ঠিক মোটামুটি আসলে সেইভাবেই ঘটনাটা ঘটেছিল। 2 তারিখে ইরানের পাল্টা হুমকির পরে ট্রাম্প নেতানিয়াহুকে ফোন দিয়ে বলল, ট্রাম্প বলল যে হ্যাঁ নেতানিয়াহুকে আমি বলেছি নেতানিয়াহু লেবাননের রাজধানীতে কোনো ধরনের হামলা করবে না, লেবাননের রাজধানীর দিকে ইসরায়েলের যে সেনাবাহিনী যাচ্ছে সেই সেনাবাহিনীও ফেরত আসবে, কোনো আর হচ্ছে তারা সামনে আগাবে না। এই কথা বলার পরে যে ঘটনাটা হয়েছে সেটা হচ্ছে ইসরায়েল লেবাননের উপরে হামলা চালিয়েছে, কিন্তু লেবাননের রাজধানীতে, লেবাননের দক্ষিণ অঞ্চলে ব্যাপক পরিমাণে হামলা চালিয়েছে। তারপরে 5 দিন পর এই যে ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতের দাহিয়া এলাকায় যে হামলা চালাবে বলেছিল জুন মাসের 2 তারিখ, সেটা সে জুন মাসের 7 তারিখে বাস্তবায়ন করেছে। অর্থাৎ সে জুন মাসের 7 তারিখে লেবাননের রাজধানী বৈরুতের দাহিয়া এলাকায় হামলা চালায়। এই হামলা চালানোর পরপরই ইরান যে প্রতিশ্রুতি দিয়েছিল তার প্রতিরোধ অক্ষকে অর্থাৎ হিজবুল্লাহকে যে তোমার উপরে যদি এই জায়গায় হামলা চালায়, আমি বলেছি আমি ইসরায়েলের উপর আক্রমণ চালাবো, যেহেতু ইসরায়েল আক্রমণ চালিয়েছে সেহেতু আমি পাল্টা আক্রমণ চালাবো। এটা হলো ইরানের কথা। কি হলো, ইরান পরোক্ষভাবে অর্থাৎ মধ্যস্থতাকারীদের মাধ্যমে
এবং মিডিয়ার মাধ্যমে আমেরিকাকে জানিয়ে দিল যে আমি হামলা চালাবো। কারণ ওই হামলা চালানোর কয়েক ঘন্টা আগে ইরান বলে দিয়েছে যে আমি আজকে রাত্রে ইসরায়েলের উপরে হামলা চালাবো। তো যখন ইসরায়েলের উপরে হামলা চালাবো বলল, ইসরায়েল প্রস্তুতি নিল, ইসরায়েল বলল ইরান যদি ব্যাপকভাবে হামলা চালায় তাহলে আমিও তার উপরে পাল্টা হামলা চালাবো। ওদিকে ডোনাল্ড ট্রাম্প বলল যে না, এই হামলার পরে ইসরায়েলে পাল্টা হামলা চালানো ঠিক হবে না। এরকম ভাবে একটা আলোচনা চলছিল। ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালালো, ইসরায়েলের দিকে 20টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো। ইরান থেকে ইয়েমেন থেকেও 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং একাধিক ড্রোন হামলা চালানো হলো। ইসরায়েলের পক্ষ থেকে বলা হলো যে এই মিসাইলগুলোর সবগুলোই সে আকাশেই ধ্বংস করেছে, কিন্তু কিছু কিছু ভিডিও ফুটেজে দেখা গেল যে 2-4টা মিসাইল আঘাত হেনেছে ইসরায়েলের ভূমিতে। কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে ব্যাপারে ব্যাপক কোনো তথ্য আসে নাই। এখন যেই মুহূর্তে ইরান এই আক্রমণ চালালো, ঠিক সেই মুহূর্তে ইসরায়েলের প্রধানমন্ত্রীর উপরে চাপ প্রয়োগ করলো ইসরায়েলের বিরোধী দলীয় নেতা এবং ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীরা। তারা ইসরায়েলের উপরে ব্যাপক চাপ সৃষ্টি করলো যে আরে ইরান তোমার উপরে হামলা চালিয়ে যাবে আর ইসরায়েল হিসেবে তুমি বসে থাকবে, এটা কেমনে হয়? এই কথার উপরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলল এবং সেনাবাহিনী বলল আমরা পাল্টা আক্রমণ চালাবো। ঠিক সেই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপরে প্রেশার আসলো কোন কোন দেশ থেকে? মুসলিম দেশগুলোর থেকে, যে দেখো এখন যদি নতুন করে আবার হামলাটা হয়, আমরা ইরানকে বুঝিয়ে শুনিয়ে যেই লেভেলে নিয়ে আসছি এই লেভেলে আর থাকবে না। ইরান এই হামলায় এবার মধ্যপ্রাচ্যের যে আরব দেশগুলো আছে সেই দেশগুলোর উপর আরো বেশি আক্রমণ চালাবে। আরব দেশগুলোই বললো যে ভাই এই আক্রমণে আমরা নাই, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, এখানে আমরা এটা চাই না। ট্রাম্প নেতানিয়াহুকে ফোন দিয়ে, ট্রাম্প সরাসরি বললো যে আমি নেতানিয়াহুকে ফোন দিয়ে বলবো যে নেতানিয়াহু তুমি ইরানের উপরে পাল্টা আক্রমণ করিও না, তুমি যেহেতু লেবাননের উপরে আক্রমণ করছো আমার কথা না মেনে, ওকে ঠিক আছে না মেনে আক্রমণ করছো, আমি কিছু বলি নাই, কিন্তু ইরান এটার বিরুদ্ধে হচ্ছে প্রতিক্রিয়া নিয়েছে, তুমি আক্রমণ করছো, ইরান পাল্টা আক্রমণ করছে, সমানে সমান, কাটাকাটি, আর কোনো কিছুর দরকার নেই। এখন নেতানিয়াহু ট্রাম্পের ফোন ধরে না, সহজ কথা যেটা, এটা হয়তো আপনারা দেখেন নাই কোনো জায়গায়। না ধরায় ট্রাম্প কি করেছে, নেতানিয়াহুর উপরে প্রেশার ক্রিয়েট করার জন্য মার্কিন গণমাধ্যমে ফোন দিয়ে কথা বলেছে। মার্কিন গণমাধ্যমে, বিভিন্ন মার্কিন গণমাধ্যম এবং এই ইসরায়েলি গণমাধ্যমে সে কথা বলা শুরু করেছে যে আমি নেতানিয়াহুকে বলবো, আমি নেতানিয়াহুকে এটা বলবো ইসরায়েলের আর আক্রমণ করা ঠিক হবে না, ইরানও আর আক্রমণ করবে না, আমি ইসরায়েলকে মনে করি যে ইসরায়েলে এখানে আক্রমণ করলে আমি ইসরায়েলের পাশে দাঁড়াবো না, আমেরিকা ইসরায়েলের পাশে দাঁড়াবে না, ইসরায়েল একা কিছুই না, আমি নেতানিয়াহুকে বারবার বলেছি তোমাকে কিন্তু সবাই কি বলে ঘৃণা করে এই অঞ্চলে, আমি ছাড়া তোমার আসলে পাশে কেউ নাই। এরকম ভাবে সে ইসরায়েলি গণমাধ্যমে কথা বলা শুরু করলো। তারপরে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে শেষ পর্যন্ত ফোন আলাপটা হলো, যেই সময় হওয়ার কথা ছিল তার থেকে প্রায় 45 মিনিট পরে। সেই ফোন আলাপে তারা আলাপ করলো, কথা বললো। ফোন আলাপের পরে ট্রাম্প বললো যে হ্যাঁ আমি ইসরায়েলের প্রধানমন্ত্রীকে বলেছি যে হচ্ছে সে এটার কোনো পাল্টা আক্রমণ করবে না, যে পর্যন্ত হয়েছে সে পর্যন্ত। কিন্তু ইসরায়েলের রাজনৈতিক যে পরিস্থিতি এবং ইসরায়েলের সেনাবাহিনীর যে অবস্থান, সেখান থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী কোনোভাবেই এই পাল্টা আক্রমণ থেকে নিজেকে ঠেকে রাখতে পারবে না। পাল্টা আক্রমণ থেকে নিজেকে ঠেকে রাখা মানে হচ্ছে ওই মিসাইল ইরানে না পড়লে ইসরায়েলের প্রধানমন্ত্রীর উপর পড়বে, এরকম একটা পরিস্থিতি। ইসরায়েলের প্রধানমন্ত্রী ঘোষণা দিল ওকে ঠিক আছে আমরা পাল্টা আক্রমণ করব। তারা পাল্টা আক্রমণ চালালো। কোথায় কোথায় চালালো? ইরানের বিভিন্ন শহরে। ইরানের রাজধানী তেহরান, ইরানের ইস্পাহান, ইরানের সিরাজ, ইরানের মাশহাদ, ইরানের আরো যত গুরুত্বপূর্ণ বড় বড় শহর আছে সেই শহরগুলোতে তারা আক্রমণ চালালো। এবং সেই আক্রমণে ইসরায়েলের উপরে ইরানের আক্রমণে যে ক্ষয়ক্ষতি হলো তার চেয়ে দেখা গেল যে ইরানের উপরে ইসরায়েলের আক্রমণে ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেক অনেক বেশি। এমনকি ইরানের আক্রমণে ইসরায়েলের বলা হচ্ছে যে ইরানের আক্রমণে ইসরায়েলের কয়েকটা ঘাঁটির কাছাকাছি কিছু জায়গার ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু ইসরায়েল যে ইরানের বিভিন্ন স্থানে গত রাতে প্রথম যে আক্রমণ চালালো তাতে ইরানের প্রায় অনেকগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে, আন্তর্জাতিক বিমানবন্দর মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে আক্রমণ চালিয়েছে, একটা ড্রোন কারখানা ধ্বংস করেছে, একটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র গুদাম ধ্বংস করেছে এবং ইরানের বিপ্লবী গার্ডের একটা ইউনিটের সদর দপ্তর ধ্বংস করেছে। এর আগে ইরান কি করেছিল? ইরান উত্তর এবং মধ্য ইসরায়েলের দিকে 6 দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। তাতে মূল টার্গেট ছিল, সেই আক্রমণের মূল টার্গেট ছিল মূলত নেভাতিম এবং তেল নোফ নামক 2টা
ইসরায়েলের ঘাঁটি, মূল যে টার্গেট যদি বলা হয় তাহলে ইসরায়েলের ওই দুইটা ঘাঁটি ছিল ইরানের আক্রমণের মূল টার্গেট। ইরান যখন আক্রমণ করে ঠিক তখনই ইরানে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে যায় ইরানের বিপ্লবী গার্ডকে এবং ইরানের সরকারকে অভিনন্দন জানাতে, যে আমরা যেটা প্রত্যাশা করেছিলাম, দেখো তুমি ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ করছো, এটাকে আমরা সাধুবাদ জানাই। এরকম একটা ব্যাপার ঘটে ইরানে। তো এই পরিস্থিতিতে ইসরায়েল যখন ইরানের উপর আক্রমণ করলো এবং ইরানের বিশেষ করে আন্তর্জাতিক বিমানবন্দরটাতে যখন ইসরায়েল আক্রমণ করলো, ইরান কি থেমে থাকবে? ইরান আবার নতুন ধাপে আক্রমণ শুরু করলো। তো ইরান নতুন ধাপে আক্রমণ শুরু করার পরে ইসরায়েল আবার ইরানের দিকে 3 দফা হামলা চালালো এবং ইরানও ইসরায়েলের দিকে 3 দফা হামলা চালালো। এখন সেই দিনের বেলা, অর্থাৎ সেটা হচ্ছে সকালবেলা, ইরান ইসরায়েলের উপর যে হামলাটা চালালো সেটা হচ্ছে সকালবেলা সেই হামলাতে 3টা বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এরপরে ইসরায়েল একটা বড় ধরনের হামলা চালায় ইরানে, সেটা হচ্ছে ইরানের মাহশার শহরের পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা চালায়। এই পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সটি ইরানের মোট পেট্রোকেমিক্যাল উৎপাদনের প্রায় 28% এটার মধ্য দিয়েই যায়, অর্থাৎ এটাই হচ্ছে নিয়ন্ত্রণ করে 28% উৎপাদন। এখানে যদিও ইসরায়েল এর আগেও হামলা চালিয়েছিল, এভাবে হামলা পাল্টা হামলা চলতে থাকে গত রাত থেকে আজকে দুপুর পর্যন্ত। আজকে দুপুরে হঠাৎ করে ইরান এসে বলে যে আমি হামলা বন্ধ করলাম, আবার ইসরায়েল বলে যে আমি পাল্টা হামলা বন্ধ করলাম। হঠাৎ করে দুই পক্ষেরই হামলা পাল্টা হামলা বন্ধ। কেন বন্ধ? ট্রাম্প বলছে যে তোমরা যথেষ্ট হয়েছে ভাই, আর দরকার নাই। ইরান তুমি ইসরায়েলের উপর আক্রমণ করেছো বলে করেছো, কোনো সমস্যা নাই। ইসরায়েল তুমি ইরানের উপর আক্রমণ করেছো, ইরানের ক্ষয়ক্ষতি বেশি হয়েছে, তুমি জিতেছো, তুমি আমার পক্ষের, তুমি জিতেছো, এই তুমি আমার বিপক্ষের, তুমি হেরেছো, কিন্তু কিছু করার নাই, তোমরা এখন থামো। দুই পক্ষ থেমে গেল। এর মধ্যে বলা হচ্ছে যে ইয়েমেনের হুথিরাও ইসরায়েলের উপরে আক্রমণ করেছে, আবার ইরান বলছে না হুথিরা করে নাই, ইসরায়েল বলছে হুথিরা করছে, আবার হুথিরা ভিডিও শেয়ার করেছে। যাই হোক, এই যে পরিস্থিতি, আক্রমণ পাল্টা আক্রমণ এবং থেমে যাওয়া, মোটামুটি 24 ঘন্টার ঘটনা বা তারও কম। এখন এই ঘটনা হওয়ার পিছনে কারণ কি এবং এই ঘটনা যুদ্ধকে নতুন রূপ দিবে কিনা? এই ঘটনা যুদ্ধকে নতুন রূপ দিবে বলে আমার মনে হয় না। এই ঘটনা যুদ্ধকে নতুন রূপ দিব বলে আমার মনে হয় না। এখন এখানে একটা বিষয় আছে সূক্ষ্ম, সেটা হচ্ছে আমেরিকা এই জায়গায় ইসরায়েলকে সমর্থন দিয়েছিল কি দেয়? আমেরিকা বলছে আমরা এই আক্রমণে কি বলে, আমরা হচ্ছে এই আক্রমণে করি নাই, অংশগ্রহণ করি নাই। আমেরিকা এই আক্রমণে অংশগ্রহণ করে নাই, ভালো কথা। ইসরায়েল এই আক্রমণ করেছে, তাহলে তুমি কি এই আক্রমণ সাপোর্ট করেছো? হ্যাঁ, আমি সাপোর্ট করেছি। কিভাবে সাপোর্ট করেছো? আমি গোয়েন্দা তথ্য দিয়েছি, আমি এয়ার ডিফেন্স দিয়েছি, আমি আমার এই আরব দেশগুলোতে যে সামরিক ঘাঁটি আছে সেগুলোকে অ্যাক্টিভেট করেছি, সেইগুলোতে থাকা রাডারগুলোকে অ্যাক্টিভেট করেছি, ইসরায়েলের উপরে যেন বড় ধরনের হামলা না হয় সেটা নিশ্চিত করার চেষ্টা করেছি। তাহলে ভাই তুমি কি বাকি রয়েছে? বাকিটা রয়েছে কি? এখন এইটা হচ্ছে বাস্তবতা। আমেরিকা সবসময় এই জিনিসটা বলে, আমি ইসরায়েলকে থামাচ্ছি, ইসরায়েলকে বলছি ইসরায়েল এটা করবে না, ইসরায়েল ওটা করবে না। তারপরে ইসরায়েল আক্রমণ করে, বলে আমি এটার মধ্যে নাই। তারপরে 3 দিন পরে দেখা যায় যে শুধু আমেরিকা নাই, আমেরিকা, ইসরায়েল, ইসরায়েলের দোসর, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত সব এটার সাথে আছে। তো প্রাথমিক যে হচ্ছে মানে দোষ দেওয়া, সেই দোষ দেওয়া থেকে যে ভাই আমি তো এটা করি না, ইসরায়েল করেছে, ভাই আমি তো ইসরায়েলকে থামানোর চেষ্টা করেছি। এখন ইসরায়েল তোমার কথা চলে নাকি তুমি ইসরায়েলের কথা চলো? গতকালকে ট্রাম্প বলেছে যে আমি ইসরায়েলকে চালাই, ইসরায়েল আমি যেটা বলি সেটাই করে, আমি এখানে নেতা, আমি হচ্ছে এই জায়গায় রাজা, আমি যেটা বলবো সেটাই হচ্ছে ইসরায়েল। কিন্তু আসলে কাহিনী সেরকম না। কাহিনী হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী এইখানে যদি যুদ্ধবিরতি চায় যুদ্ধবিরতি হয়, যদি যুদ্ধবিরতি না চায় যুদ্ধবিরতি করতে পারে না ট্রাম্প। এরকম একটা অবস্থার মধ্যে গিয়ে আটকা পড়েছে। তারপরেও ট্রাম্প চাচ্ছে যে এই যুদ্ধটাকে আর না বাড়িয়ে যে কোনো ভাবেই হোক শেষ করতে, কিন্তু সে এমন একটা গ্যারাকলের মধ্যে পড়ছে, অর্থাৎ ইসরায়েল তাকে এমন একটা পিস্টনের মধ্যে ফেলেছে, সে না পারছে করতে, না পারছে করতে, এরকম একটা অবস্থা। দেখা যাক ট্রাম্প এটা থেকে কেমনে বেরোয়। ওদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বলছে যে আমরা ইসরায়েলকে শেষ করে দিয়েছি, ইসরায়েল জাস্ট হচ্ছে শেষ নিঃশ্বাস গুলো হচ্ছে মোটামুটি এখন নিচ্ছে, আর অল্প কিছু সময় আছে ইসরায়েলের, তারপরেই হচ্ছে তার নিঃশ্বাস শেষ হয়ে যাবে, সে মারা যাবে। এটা হচ্ছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার কথা। প্রশ্ন হচ্ছে ইসরায়েল কেন হামলা চালাচ্ছে? ইরান কেন এই আক্রমণটা করলো? ইরান এই আক্রমণটা করলো, ইসরায়েল হামলা চালাচ্ছে কারণ হচ্ছে ইসরায়েল এই যুদ্ধবিরতি চায় না, এবং ইসরায়েল চায় যে সে হামলা করে তার
বর্তমান যে নেতানিয়াহুর সরকার আছে একে বাঁচিয়ে রাখতে হবে। নেতানিয়াহুর সরকারে যে 2-3 জন মন্ত্রী আছে যাদেরকে হচ্ছে আমরা উগ্রমন্ত্রী বা উগ্রপন্থী মন্ত্রী যাই বলেন, এই মন্ত্রীরা তো নেতানিয়াহুর দলের না, এরা এক একজন এক একটা দলের, এক একজনের 2-3 জন করে হচ্ছে এমপি আছে। এখন তারা ওই 2-3 জন এমপি নিয়ে এমন ক্ষমতা দেখাচ্ছে যে মনে হচ্ছে সরকার তারাই চালায়। কারণ কি? কারণ হচ্ছে তারা ওই 2-3 জন এমপি যদি সরে যায়, নিয়ে যদি এই সরকার থেকে সরে যায়, তাহলে নেতানিয়াহুর সরকার পড়ে যাবে, নেতানিয়াহু জেলে যাবে, নেতানিয়াহু হচ্ছে দুর্নীতির মামলায় ফেসে যাবে, এবং একই সাথে আন্তর্জাতিকভাবে তার উপরে যে সমস্ত কেস মামলা আছে সেগুলোরও সে আটকা পড়বে। এ কারণে এই যে 2-3 জন মন্ত্রী বা 2-3 জন এমপি নিয়ে এক একজন দল, সেই দলের এক একজন মন্ত্রী, তাদের ক্ষমতা ব্যাপক, তারা ব্যাপক পরিবারে চটাং চটাং করে আর কি। এই চটাং চটাং করার কারণে কি হচ্ছে, ইসরায়েলের সেনাবাহিনী, ইসরায়েলের সরকার এই আক্রমণগুলো কন্টিনিউ করতেছে। শুধু আক্রমণ না, তাদের যত ধরনের আকাম কুকাম অপকর্ম আছে সবকিছুকে সাফাই গিয়ে যাচ্ছে। এখন এই পরিস্থিতিতে ইসরায়েল এটা করতে বাধ্য। ইরান কেন এটা করতে বাধ্য? ইরান এটা করতে বাধ্য কারণ হচ্ছে ইরানের এই যে রেজিস্ট্যান্স অফ অ্যাক্সেস যেটা বলেন আর কি, প্রতিরোধ অক্ষ, অর্থাৎ ইরানের যে প্রক্সি বাহিনী, তাদেরকে রক্ষা না করতে পারলে ইরানের ভবিষ্যৎ অন্ধকার। সিম্পল জিনিস, এটা ধরে রাখতে হবে। ইরান সিরিয়াতে তার প্রক্সি বাহিনীকে রক্ষা করতে পারে নাই। ইরান ইরাকে তার প্রক্সি বাহিনী নিয়ে এখন ইরাকে সে ব্যাপক পরিমাণে একটা ঝামেলার মধ্যে আছে। ইরাককে এই মুহূর্তে এই ইরান যুদ্ধটাকে ব্যবহার করে ইসরায়েল, মূলত ইসরায়েল যদি বলি, আমেরিকাও বলতে পারেন, এই যুদ্ধটাকে ব্যবহার করে ইরাককে একটা লেবাননের পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছে, অর্থাৎ নতুন একটা লেবানন করার চেষ্টা করছে ইরাককে। যদি ইরাক তার এই যে ইরানি প্রক্সিকে যেভাবে, ইরানের প্রক্সিকে যেভাবে সে সহযোগিতা করছে, যেভাবে সে রাষ্ট্রের একটা অংশ হিসেবে করে নিয়েছে, হাসদি সাব্বি এখন ইরাকের সশস্ত্র বাহিনীর একটা অংশ। আরো কয়েকটা এরকম সশস্ত্র গোষ্ঠী আছে যাদেরকে সশস্ত্র বাহিনী তার অংশ করে নিতে চাচ্ছে, অথবা ইরানের সাথে কোনো ধরনের সম্পর্ক নাই, যোগাযোগ নাই, এরকম একটা কিছু করুক। শেষ পর্যন্ত গত কয়েকদিন আগে এই আমেরিকার তুর্কিতে নিযুক্ত যে রাষ্ট্রদূত টম বারাক, সেই টম বারাককে যখন আমেরিকার প্রেসিডেন্ট বলল যে আমি তাকে ইরাক এবং সিরিয়ার জন্য আমার স্পেশাল অথরিটি দিয়ে, স্পেশাল পাওয়ার দিয়ে আমি এই দুই দেশের জন্য হচ্ছে তাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিলাম, তারপরের দিনই ইরাকের সরকার ইরানের এই প্রক্সির উপরে চাপ দিয়েছে যে তোমরা অস্ত্র ছেড়ে দাও, দিতে বাধ্য, যদি না দাও তাহলে তোমাদের খবর আছে। তারা শেষ পর্যন্ত বললো যে হ্যাঁ, আমরা অস্ত্র ছেড়ে দিয়ে ইরাকের সেনাবাহিনীর সাথে ইরাকের সরকারের অধীনে চলে যাবে। অর্থাৎ ইরাককেও, ইরানের প্রক্সিগুলোকে ইরাকে দুর্বল করার চেষ্টা করছে আমেরিকা। কারণ কি? কারণ হচ্ছে ইসরায়েল এটা চাচ্ছে। একই সাথে ইরাকে বর্তমানে প্রেসিডেন্ট, যে ইরাকের রাষ্ট্রপতি নিয়োগ করা হয়েছে মূলত আমেরিকার কথা অনুযায়ী। লেবাননের রাষ্ট্রপতি নিয়োগ করা হয়েছে আমেরিকার কথা অনুযায়ী। লেবাননের রাষ্ট্রপতি 2 দিন আগে কি বলেছে? সে বলেছে যে আমাদের দেশে যা ঘটছে এটার জন্য একমাত্র এবং প্রধান দায়ী দেশ হচ্ছে মূলত ইরান, এবং দায়ী গোষ্ঠী হচ্ছে হিজবুল্লাহ। ইরান এবং হিজবুল্লাহকে আমরা আহ্বান জানাচ্ছি আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে যেন কোনো ধরনের নাক না গলায়। তারা আমার দেশে এসে কেন আক্রমণ করবে? তাদের কারণে আমার দেশের হাজার হাজার মানুষ উদ্বাস্তু হচ্ছে, হাজার হাজার মানুষ ঘর বাড়ি ছাড়া হচ্ছে। মানে কি? মানে বুঝতেছেন? আমেরিকার নিযুক্ত করা লেবাননের প্রেসিডেন্ট হিজবুল্লাহকে এবং ইরানকে দায়ী করছে। ইসরায়েল যে একেবারে লেবাননের রাজধানীতে ঢুকে তছনছ করে দিচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে ঘর বাড়ি তাড়া করছে, তাদেরকে বাড়ির বাইরে যেতে বলছে, বাড়ি ছেড়ে যেতে বলছে, আধা ঘন্টার মধ্যে বাড়ি ছেড়ে না গেলে তাদেরকে হত্যা করা হবে এবং তাদেরকে বিনা হিসাবে হচ্ছে তাদেরকে কি বলে মেরে ফেলা হবে। এইগুলোর কোনো হিসাব নিকাশ জিজ্ঞেস করার কোনো কিছু নাই। ঠিক একইভাবে ইরাককেও এটা করা হচ্ছে। দেখেন কিভাবে এটা করা হচ্ছে। ইরাকের পক্ষ থেকে বলা হচ্ছে যে যদি এই যুদ্ধ কন্টিনিউ হয় এবং হরমুজ প্রণালী বন্ধ থাকে, তাহলে ইরাক লেবাননের পরিস্থিতি পড়বে। অর্থাৎ ইরাকের সরকারি যে কর্মকর্তা কর্মচারী আছে তাদের বেতন দেওয়ার মতো পরিস্থিতি ইরাকের থাকবে না। কারণ কি? কারণ হচ্ছে ইরাকের সবচেয়ে বড় যে ইনকাম সোর্স সেটা হচ্ছে ইরাকের তেল। আর সেই ইরাকের তেল যে সে দিতে পারছে না, ইরাকের তেল যে সে বিক্রি করতে পারছে না এই হরমুজ প্রণালী বন্ধ করে রাখার কারণে, সেজন্য সে বলছে যে আমার এই পরিস্থিতি যদি কন্টিনিউ হয় তাহলে আমার যে ব্যাপক পরিমাণে প্রায় তার সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়ার জন্য তার আরব দেশগুলোর কাছে হাত পাততে হবে। মনে আছে আপনাদের? লেবানন $2 বিলিয়ন তার বাজেট, সেই বাজেটের জন্য সে
সৌদি আরবের কাছে হাত পাতত, প্রত্যেক বছর সৌদি আরবের কাছে হাত পাতত। এমনকি লেবাননের প্রধানমন্ত্রীকে সৌদি আরব ডেকে নিয়ে গিয়ে বলছে যে আমার কথা মতো চলতে হবে। লেবাননের প্রধানমন্ত্রী হারিরি বলেছিল যে না, আমি তোমার কথা মতো চলবো না। তারপরে তাকে আটকে পিটিয়ে তার শরীরে জখম করে তারপরে সৌদি আরবের রাজধানীতে বসে তাকে সংবাদ সম্মেলনে বলতে বাধ্য করছে যে হ্যাঁ, সৌদি আরব আমার বড় ভাই, আমি সৌদির কথায় উঠবো, সৌদির কথায় বসবো। $2 বিলিয়ন জন্য মাত্র। ঠিক একই পরিস্থিতিতে নিয়ে যাচ্ছে এই ইরাককে, এবং ইরাক থেকেও প্রক্সি সংগঠনগুলোকে, ইরানের প্রক্সিকে মানে দুর্বল করে বা শেষ করার চেষ্টা করা হচ্ছে। সেক্ষেত্রে সাপোর্ট দিচ্ছে কে? অন্যান্য আরব দেশগুলো, পাশাপাশি যে দেশ আছে ভাই, সুলতানের রাষ্ট্র তুরস্ক ব্যাপক পরিমাণে সাপোর্ট দিচ্ছে, ব্যাপক পরিমাণে সাপোর্ট দিচ্ছে, ব্যাপক পরিমাণে সাপোর্ট দিচ্ছে। ইরান এই অঞ্চলে যেন তার লেজ কাটা যায়, লেজ বলতে এখানে প্রক্সি সংগঠনগুলোকে বলা হচ্ছে, এটার জন্য তুরস্ক কাজ করছে না? কাজ করছে। দেখেন, নিকোল পাশিনিয়ান আর্মেনিয়ার প্রধানমন্ত্রী, যেই আর্মেনিয়ার প্রধানমন্ত্রীকে পিটিএ সাইজ করছে তুরস্ক এবং আজারবাইজান, ওই যে নাগর্নো কারাবাখ যুদ্ধে, তখন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী ছিল এই নিকোল পাশিনিয়ান। সে কি বলছে? সে বলছে যে দেখো, এই বিশ্ব আমার উপরে আক্রমণ করতেছে, তুরস্ক এবং আজারবাইজান আমার সেনাবাহিনীকে, আমার সাধারণ মানুষকে ধরে মেরে একেবারে শেষ করছে। এরা হচ্ছে দখলদার বাহিনী, এরা হচ্ছে আক্রমণ বাহিনী, এরা হচ্ছে হানাদার বাহিনী, এরা হচ্ছে অমুক কত কিছু। কেন? নাগর্নো কারাবাখে আক্রমণ করছে। আক্রমণ করছে বলতে কি, তুরস্ক এবং এই আজারবাইজানের কথা ছিল আমরা নাগর্নো কারাবাখকে আর্মেনিয়ার দখল মুক্ত করবো। আর্মেনিয়ার কথা হচ্ছে এটা আমার জায়গা, তারা এসে এখানে আমার মানুষ মারছে। সেই জায়গা থেকে সেই নিকোল পাশিনিয়ান গতকালকে তার দেশে নির্বাচন হয়েছে। নির্বাচনের দিন যেই নির্বাচনে তার জয়লাভের সম্ভাবনা অনেক বেশি, সেই দিন এবং পুরো নির্বাচন চলাকালীন সময় সে বলছে তুরস্কের সাথে আমার সম্পর্ক উন্নয়ন করতেই হবে, তুরস্কের সাথে আমাদের ডিপ্লোম্যাটিক সম্পর্ক আমরা বাঁচাবো, আগামীতে আমি ক্ষমতায় আসলে তুরস্কের সাথে আমি হচ্ছে আমার কি বলে সীমান্ত বর্ডার ক্রসিং খুলে দেব, তুরস্কের সাথে আমার সব ধরনের বাণিজ্য হবে, তুরস্কের যে করিডোর চেয়েছে সেই করিডোরও আমি দেব, এবং তুরস্ক আজারবাইজানের সাথে আমি ব্যাপক পরিমাণ একটা সম্পর্ক করবো। ভাই কি কারণে? কি কারণে? তোমাকে যে কয়েকদিন আগে ধরে পিটেল, ইচ্ছে মতো পিটেল, আজকে তুমি তার জন্য একেবারে বন্ধু হয়ে যাচ্ছ। যেই রাশিয়া তোমাকে সারা জীবন ধরে হচ্ছে কি বলে এটাকে প্রশ্রয় এবং আশ্রয় দিয়ে আসলো, সব ধরনের সাপোর্ট দিয়ে আসলো, আজকে সেই রাশিয়ার বিরুদ্ধে গিয়ে তুমি বলছো আমি তুরস্ক, আমেরিকা এবং ইউরোপের সাথে সম্পর্ক করব। এর পেছনে কেন? কেন তুরস্ককে এই লেভারেজ দেওয়া হচ্ছে? কে দিচ্ছে? কে দিচ্ছে? তাই না? এরপরে আজকে তুরস্কের রাজধানীতে সফর করতে এসছে ভেনেজুয়েলার বর্তমানে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের বা অস্থায়ী যে রাষ্ট্রপতি ভেনেজুয়েলার, সে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি মাদুরোকে আমেরিকা ধরে নিয়ে গিয়ে জেলে পোড়ার পরে যেই নারীকে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি হিসাবে, ভাইস প্রেসিডেন্ট যে ছিল তাকে রাষ্ট্রপতি হিসাবে আমেরিকা নিয়োগ দিয়েছে মূলত, তার সাথে সেই ভেনেজুয়েলার সাথে, যেই মাদুরোর সাথে সবচেয়ে ভালো সম্পর্ক ছিল তুরস্কের, যেই মাদুরো তুরস্কের সবচেয়ে কঠিন সময় এসে তুরস্কের জন্য তুরস্কের বিভিন্ন জায়গায় এসে সে তার কিসে পর্যন্ত হচ্ছে গান গেয়েছে, নেচেছে, তুরস্ককে সাপোর্ট দিয়েছে, বলছে যে আমি আমার তেল গ্যাস তোমার দেদারসে তোমার জন্য উন্মুক্ত করে দিলাম। সেই মাদুরোকে ধরে নিয়ে যাওয়ার পরে যাকে বসিয়েছে সে আজকে তুরস্কের রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে আসছে, এবং তাদের সাক্ষাৎকারের মূল বিষয় হচ্ছে ভেনেজুয়েলার তেল, গ্যাস, স্বর্ণ কিভাবে তুরস্ক সেখান থেকে ফায়দা নিতে পারে, বা তুরস্কের সাথে এই বিষয়ে কিভাবে আরো বেশি সম্পর্ক স্থাপন করা যায়। কে তাকে অনুমতি দিয়েছে তুরস্কের সাথে এটা গড়ার জন্য? তুরস্কের এই সফর করার জন্য কে তাকে অনুমতি দিয়েছে? ওদিকে আজারবাইজান, জর্জিয়া এবং তুরস্ক, 3 দেশের পররাষ্ট্রমন্ত্রী আজকে আঙ্কারা বৈঠক করেছে। কি জন্য বৈঠক করেছে? আজারবাইজানের তেল গ্যাস জর্জিয়া হয়ে, তুরস্ক হয়ে কিভাবে ইউরোপে যেতে পারে। আর কয়দিন পরে দেখবেন যে
ইরাকের তেল গ্যাস তুরস্ক হয়ে ইউরোপের যাওয়ার জন্য আরো নতুন নতুন কি পদক্ষেপ আছে সেগুলো যেন নিতে পারে সেটার জন্য চেষ্টা করবে। ইরানের সাথে যদি একটা সমঝোতা হয়ে যায় তাহলে দেখা যাবে ইরানের তেল গ্যাস তুরস্কের মধ্যে দিয়ে কিভাবে ইউরোপে যাবে সেটার জন্য চেষ্টা করা হবে। কি বলবেন এখানে? যা হোক, এখন এই যে ঘটনাগুলো ঘটছে নির্বাচনের দিন, তার মানে হলো ইসরায়েল আমেরিকার জন্যই এই যুদ্ধ হলো ধর্মযুদ্ধ, আর আমাদের আমিরুল মুমিন ও সুলতানদের জন্য এই যুদ্ধ সাম্রাজ্য টিকে রাখার জন্য যুদ্ধ। সহজ কথা, একেবারে সত্য কথা বলছেন আপনি। আপনি যা বলছেন খারাপ বলেন নাই, যে ইসরায়েল এবং আমেরিকার জন্য এই যুদ্ধ ধর্মযুদ্ধ, এটা বাস্তব। আমাদের আমিরুল মুমিনিন, আমাদের হচ্ছে কি বলে খাদেমুল হারামাইন, আমাদের হচ্ছে সুলতানে আলা, আরো যা যা আছে, এরা সবাই, এদের সবার জন্য হচ্ছে সাম্রাজ্য টিকে রাখার জন্য যুদ্ধ, বাস্তব। তবে এখানে আরেকটা বাস্তবতা আছে যেটা আপনার এই কথায় আসে নাই। সেই বাস্তবতাটা হচ্ছে ইরান এই জায়গাতে এই পুরো হচ্ছে গত 40 বছর ধরে যে ঘটনা ঘটিয়েছে এই পুরো মুসলিম দেশগুলোতে, তাতে ইরানের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। দেখেন, ইরানের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক ছিল 3টা দেশের। একটা হচ্ছে পাকিস্তান, একটা হচ্ছে কাতার, আরেকটা হচ্ছে তুরস্ক। এটা মোটামুটি সব সময় মোটামুটি যতগুলো দেশ ছিল ভালো সম্পর্ক। এই দেশগুলোরও অভ্যন্তরীণ বিষয়ে, অভ্যন্তরীণ বিভিন্ন ঘটনায় ইরান নাক গলিয়েছে, গলায় যে তা না। আবার ইরানের অভ্যন্তরীণ বিষয়ে এই দেশগুলো নাক গলিয়েছে। কিন্তু তার চেয়েও বড় জিনিস ছিল ইরান যেভাবে বিভিন্ন দেশের মধ্যে তার এই প্রক্সি সংগঠন নামে বিভিন্ন দেশের মধ্যে যেভাবে অস্ত্রধারী সংগঠন তৈরি করেছিল, সেটা এই সবগুলো সুন্নি মুসলিম দেশের জন্য হুমকি। এটা বাস্তবতা, সবগুলো সুন্নি মুসলিম দেশের জন্য হুমকি। এখন সেই হুমকিকে অগ্রাহ্য করার কোনো সুযোগ এই সুলতান বলেন, সুলতানে আলা বলেন, তারপরে হচ্ছে আমিরুল মুমিনিন বলেন, খাদেমুল হারামাইন বলেন, তারপরে হচ্ছে কি বলে মামলুক, রাজা রাজা বলেন, যারাই বলেন, এদের সবার এটা ছিল একটা বড় ধরনের কনসার্ন, বাস্তবতা। আপনি চিন্তা করেন না, তুরস্কের মধ্যে হিজবুল্লাহর মধ্যে এরকম একটা সশস্ত্র গোষ্ঠী যদি থাকে, সিরিয়ার মধ্যে ছিল বিশাল একটা সশস্ত্র গোষ্ঠী, ইরাকের মধ্যে এখন আছে সশস্ত্র গোষ্ঠী। এখন ইরাকের সরকারের সাথে তার ভালো সম্পর্ক, 2 দিন পরে ভালো সম্পর্ক না হলে সশস্ত্র গোষ্ঠী সরকারের বিরুদ্ধে দাঁড়াবে। এইগুলো হচ্ছে বাস্তবতা। এবং এটাও বাস্তব যে ইরান গত 40 বছরে মধ্যপ্রাচ্যে নিজের ক্ষমতাকে এবং নিজের যে একটা বলয় তৈরি করে এখানে ব্যাপক পরিমাণে একটা প্রভাব বিস্তার করে শাসন প্রতিষ্ঠা করা, সেটার জন্য কাজ করেছে। যাই হোক, এখন আসলে ওই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করার সময় না। এখন সে যেই হোক মাজলুম, নিজেদের মধ্যে কোন্দল থাকতে পারে, কিন্তু ইরান বর্তমানে মাজলুম। ইরানের উপরে আক্রমণ হচ্ছে এবং বিনা কারণে অবৈধভাবে এই আক্রমণের কোনো জাস্টিফাই করার কোনো সুযোগ নাই। আমেরিকা এবং ইসরায়েল যেভাবে ইরানের উপর আক্রমণ করেছে, না এটা হচ্ছে আপনি একজন মুসলমান হিসেবে এটাকে জাস্টিফাই করতে পারবেন, না একজন সাধারণ মানুষ হিসেবে জাস্টিফাই করতে পারবেন। সুতরাং ইরানকে এই মুহূর্তে সাপোর্ট করা আমাদের দায়িত্ব, মাজলুমের পক্ষে দাঁড়ানো, সহজ কথা। হ্যাঁ, তারপরে ইরান ইসরায়েলের সাথে আমেরিকার সাথে মিটমাট হয়ে গেলে তারপরে আবার নিজেদের মধ্যে হিসাব নিকাশ হবে, সেটা ভিন্ন জিনিস, সেটা তখন হবে। হয় না এরকম যে ভাই ভাই নিজেদের মধ্যে হচ্ছে হিসাব নিকাশে ঝামেলা আছে, কিন্তু বাইরের থেকে যখন আক্রমণ আসে তখন দুই ভাই একত্রে আগে বাইরের আক্রমণটাকে ফিরাই নি, তারপরে হচ্ছে আমার নিজেদের হিসাব। তো এটা এখন এই ঘটনাকে কেন্দ্র করে যুদ্ধ নতুন করে আগাবে কিনা, বহুদিন ধরে এই কথাই বলে আসছি যে একটা চুক্তি হবে, কিন্তু মধ্যপ্রাচ্যে যে আগুন ট্রাম্প জ্বালিয়ে দিয়ে গেল সেই আগুন পুরোপুরি নিভবে না। এবং সবচাইতে বড় যে সমস্যা এইখানে, সবচাইতে বড় সমস্যা সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যের যেই সমস্ত দেশগুলো এত বছর ধরে নিজেকে সবচেয়ে নিরাপদ মনে করত, আমেরিকার এবং ইসরায়েলের সাপোর্টে সে এতটাই নিরাপদ যে তাকে কেউ টাচ করতে পারবে না এরকম অবস্থা ছিল, সেইটা এখন পুরোপুরি ধূলিসাৎ হয়ে গেল। এবং ইসরায়েল যে কোনো সময় যে কোনোভাবে যে কোনো অজুহাতে ইরানে আক্রমণ করলেই
ওই মধ্যপ্রাচ্যের ওই মুসলিম দেশগুলোর অন্তর কাঁপা শুরু করবে এবং তারা সাথে সাথে এটা মনে করবে যে আমার উপরে ইরান আক্রমণ করতে পারে এবং যে কোনো সময় আমেরিকা পোল্টি মারতে পারে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা এই দেশগুলোকে দীর্ঘমেয়াদে বড় ধরনের ক্ষতির সম্মুখীন করবে। এখন তারা এই ক্ষতিটাকে পুষিয়ে নিয়ে তারপরে হচ্ছে ফিরে দেখা সেই ঐতিহাসিক নিরাপত্তা তারা কিভাবে মেনটেন করবে, মানুষকে কিভাবে, যারা ইনভেস্ট করছে তাদেরকে কিভাবে সেই নিরাপত্তা দিবে, সেটার চেষ্টা হয়তোবা তারা করবে। এক দর্শক বলছে আপনার চোখে কি হয়েছে ভাইজান, এই জন্যই তো আমি 2-3 দিন পর্যন্ত হচ্ছে লাইভ আসি নাই, বুঝতে পারেন নাই। নাটকবাজদের নাটক দেখতে দেখতে আমাদের পকেট খালি করা হচ্ছে বলে মনে হয়, পকেট খালি হওয়া আরেক নাটক। সত্য কথা, নাটকবাজদের নাটক দেখতে দেখতে আমাদের পকেট খালি করা হয়েছে। সোমালিয়ায় তুরস্কের মহাকাশ কেন্দ্র কি প্রস্তুত হয়েছে? প্রস্তুতির কাজ চলছে। তারপরে আরেক দর্শক বলছেন যে আপনার ভিডিওর জন্য এবং ব্লগের জন্য বসে আছি, আপনি কেন আসেন নাই? ইসরায়েলের উপর খোদার গজব নাজিল হোক। খোদার গজব নাজিল তো হোক, এটা তো সবাই বলে। ইসরায়েল আবার লেবাননে হামলা করেছে। শরণ ভাই, আপনার উপর খুব রাগটা কিভাবে ছাড়বো বুঝতে পারছি না। এই রাগটা ছাড়ার জন্য আপনি একটা কাজ করতে পারেন। কাজটা হচ্ছে যে আপনি আমার এই ভিডিওটা নিয়ে তারপরে হচ্ছে গবেষণা করে এই ভিডিওর মধ্য থেকে ভুলগুলো বের করে তারপরে আপনি ছড়িয়ে দেন বা আমার সাথে শেয়ার করেন। মানে এই যে আমার উপরে রাগ মনে করেন, আমার দোষগুলো ধরে আপনি এরপরে হচ্ছে আমার এই সাথে শেয়ার করতে পারেন। আমি জানি আমার উপর রাগ কেন, যে কারণে আজকে যারা রাগ হচ্ছেন তাদেরকে কিছু বলার নাই। এক দর্শক বলছেন তোমাকে ইসরায়েল বলছে এত কিছু ধ্বংস করেছে, ফাউল লোক তুমি। এই যে ধরেন রাগ কিভাবে হচ্ছে আমার উপরে ঝাড়তে হয় সেটার একটা বাস্তব প্রমাণ। তোমাকে ইসরায়েল বলছে নাকি এত কিছু ধ্বংস করছে, ফাউল লোক তুমি। আমাকে ইসরায়েল বলে নাই। ইসরায়েল আমাকে কেন বলবে? ইরান আপনাকে বলছে নাকি যে ইসরায়েলের সবকিছু ধ্বংস করছে? ইরান তো বলে নাই। ইরান যখন হামলা চালায় তখন সে ভিডিও ফুটেজ দেয়, আমি হামলা চালিয়েছি। কোথায়? আমি অমুক 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 জায়গায় হামলা চালিয়েছি। তারপর এই দেখো হামলার সময় আমার যে মিসাইল নিক্ষেপ করেছি, মিসাইল যে মানে প্রথম যে আমি ছেড়েছি মিসাইল, সেই ছাড়ার ভিডিও আছে। তারপরে মিসাইল যে পড়েছে সেটার ভিডিও আমার কাছে নাই। আর ইসরায়েল বলছে আমি মিসাইল কোত্থেকে ছাড়ছি সেটা তোমার বলবো না, কিন্তু মিসাইল কোথায় পড়ছে সেটার ভিডিও আমি তোমাকে দেব। দুটার মধ্যে পার্থক্য হচ্ছে এই। এখন ইসরায়েল যে জিনিসগুলো বলে এবং ইসরায়েলের সাথে সাথে আন্তর্জাতিক মিডিয়া, ইরানের মধ্যে থেকে ইরানের মিডিয়া পর্যন্ত বলছে যে হ্যাঁ আমাদের এই পেট্রোকেমিক্যালে হামলা হয়েছে, আমাদের এই বিমানবন্দরে হামলা হয়েছে, আমাদের এই মাসাদ শহরে হামলা হয়েছে, আমাদের ইস্পাহান শহরে হামলা হয়েছে, আমাদের কেরমানশাহ শহরে হামলা হয়েছে, আমাদের তেহরানে হামলা হয়েছে, আমাদের তেবরিজে হামলা হয়েছে। ইরান বলছে, ইসরায়েলের আমার বলার দরকার নেই, ইরান আমার বলছে। এখন আপনি কি করবেন? বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য বিষয়টা খুবই স্পর্শকাতর। কোন বিষয় নিয়ে বলছেন আমি জানি না। আপনার লাইভ না শুনলে অন্য সব খবর মিথ্যা মনে হয়। মাঝে মাঝে আপনি লাইভে আসেন না, তখন মনে হয় দুনিয়াটা অন্ধকার। মাঝে মাঝে লাইভে আসি না, চিন্তা করি যে ভাই লাইভ তো আর জীবন না, জীবন তো আমার একটা জীবন আছে, তাই না? আর লাইভে আসবো, দর্শক আসবে, বড় হবে, লাইভ আরো বড় হবে, কি হবে ভাই শেষ পর্যন্ত যাই কি হবে? আপনি এই যে 2 দিন পর্যন্ত মনে করেন লাইভে আসি নাই, বড় ধরনের কোনো জিনিস আসলে লস করেন নাই। সত্যি কথা, বড় ধরনের কোনো জিনিস লস করেন নাই। মাঝে মাঝে একটু নিজেকে পজ দেওয়া দরকার, ভাই একটু থামি দেখি। এই যুদ্ধ বিগ্রহ, জীবনটা তো সালে যুদ্ধ বিগ্রহ না, যুদ্ধ বিগ্রহ একদিকে চলতেছে কিন্তু এর বাইরে তো জীবন চলতেছে, লক্ষ লক্ষ মানুষের জীবন চলতেছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হচ্ছে এই সব কিছু বাদ দিয়ে তাদের কি বলে রুটি রোজগারের জন্য হচ্ছে কাজ করতেছে, এটার মাথায় নাই তাদের। আবার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে যে এই যুদ্ধ বিগ্রহের মধ্যে ব্যাপক পরিমাণে আনন্দ ফুর্তি মৌজ মাস্তি নাচ গান, হ্যাঁ ড্রিঙ্কস, এইটা সেটা চলতেছে, চলে। তো এই জন্য মাঝে মাঝে হচ্ছে জীবনটাকে একটু পজ দেওয়া দরকার। অনেক দ্রুত দৌড়চ্ছি আমরা, এই এই টেকনোলজির যুগে অনেক দ্রুত দৌড়চ্ছি। রাত 12টার সময় গণনা করতেছে, 12টার সময় ভাই আপনি লাইভে আসেন, লাইভে আসেন, লাইভে আসেন। কি হবে ভাই লাইভে আসলে? আমি তো আর ইরানকে যাই বাঁচাইতে পারবো না, আমি তো আর ইসরায়েলে যাই হচ্ছে বোমা মারতে পারবো না। মাঝে মাঝে চিন্তা করি যে একটু থামি, নিজেকে একটু পজ দিই, অনেক তো দৌড়াচ্ছি, কি হবে? আপনারাও মাঝে মাঝে পজ দেন যে ভাই সরার ভাই ভিডিও দেখলাম না, 2 দিন দেখি না, না দেখে থাকি না, কি হয়, কি আর হবে?
ভাই এতদিন কই ছিলেন? কুয়েত থেকে দেখছি। মালির বর্তমান খবর কি? অবশেষে লাইভে আসলেন। সৌদি আরব থেকে দেখছি। সেলিম শেখ, শেখ লালবাগ মুর্শিদাবাদ থেকে, ধনী জেলার গরিব মানুষ। কোন দেশের কি পরিমাণ ক্ষতি হয়েছে এটুকু বলেছি, কোন দেশের কি পরিমাণ ক্ষতি হয়েছে। ইসরায়েল আবার লেবাননে হামলা চালিয়েছে। দেখেন, লেবাননটাকে এখন এমন বানানো হয়েছে যে ইসরায়েল এখানে যখন তখন ইচ্ছা হামলা চালায়, কেউ কিছু বলছে না, লেবাননের সরকারও কিছু বলছে না। ইসরায়েল হামলা চালাইয়া লেবাননের সেনাবাহিনী, লেবাননের ব্রিগেডিয়ার জেনারেলকে হত্যা করছে। ইসরায়েল বলছে এই সব কিছুর জন্য দায়ী হচ্ছে ইরান। তো ভাই ওই লেবাননে ইসরায়েল কেন? আপনি হইলেও হামলা চালাবেন। যেই দেশের রাষ্ট্রপতি পর্যন্ত এরকম একটা ঘটনার পরে এসে বলে যে দোষ হচ্ছে ইরানের, তো সেখানে ইসরায়েল হামলা চালাবে না, তো হামলা চালাবে কি ইরান? এখানে আর কারো হামলা চালানোর দরকার আছে? লেবাননটাকে এইরকম একটা পুতুল রাষ্ট্রে পরিণত করা হয়েছে। এটা একটা ব্যর্থ রাষ্ট্র, সহজ কথা যেটা। ইউরোপে এই কি বলে, এই ইসরায়েল তো চাই যে তার আশেপাশে যতগুলো রাষ্ট্র আছে সবগুলোর ব্যর্থ রাষ্ট্র করবে, অথবা অথবা কি জানো, ওই যে হাশমি বংশের রাজা আবদুল্লাহ দুই না আবদুল্লাহ তিন, কে জানো একজন আছে না জর্ডানের, ওরকম একজন ব্যাপক পরিমাণে একজন হাশিমি বংশের রাজা বানাই থুই দেবে, কিন্তু সেই রাজার না থাকবে মুকুট, না থাকবে পোশাক, রাজা গরমের দিনে একটাই বসে থাকবে। এরকম কিছু চাইতেছে, এবং এরকম কিছুর বাইরেই যে যাচ্ছে তার উপরেই খেপা। কয়েকদিন আগে ইসরায়েল কি বলছে, তুর্কিকে আমি সাইজ করে ফেলবো, এই করে ফেলবো, সেই করে ফেলবো, আমরা যে কত শক্তিশালী। তুর্কির একজন হচ্ছে গভর্নর, খুব সম্ভবত আঙ্কারার গভর্নর, গত পরশু দিন না কবে যেন একদিন বক্তৃতা দিতে গিয়ে সে বলে ফেলছে যে আমার জীবনের সবচাইতে বড় ইচ্ছা হচ্ছে আমি, গভর্নর না, তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী গত কয়েকদিনে খুব চমৎকার কথা বলে স্বরাষ্ট্রমন্ত্রী, এবং আমার মনে হয় তুরস্কের গত কয়েক বছরের ইতিহাসে এই প্রথম হচ্ছে একটু শান্তশিষ্ট, উগ্র না আর কি, একটু শান্তশিষ্ট মানের একজন স্বরাষ্ট্রমন্ত্রী আসছে, সুন্দর কথা বলে। তো সে বলছে যে আমার আসলে জীবনের অন্তিম ইচ্ছা, জীবনের একেবারে সবচেয়ে বড় ইচ্ছাটা হচ্ছে আমি আল কুদুস, বাইতুল মুকাদ্দাস অথবা আল কুদুস বা জেরুজালেমের গভর্নর হবে একদিনের জন্য হলেও। এটা হচ্ছে আমার অন্তরের ইচ্ছা। এই ইচ্ছা প্রকাশ করতেই পারে, তার অন্তরের ইচ্ছা যে ওখানকার এক জেরুজালেমের গভর্নর হবে। ইসরায়েলের মন্ত্রীরা গেছে খেপে, আরে ইসলামের তুই গভর্নর হবি মানে? দেখাচ্ছি তোমাকে গভর্নর। তার কথা হচ্ছে দেখছো আমাদের শক্তি, দেখছো আমাদের সামরিক শক্তি, দেখছো আমরা কাউকে তোয়াক্কা করি না, দেখছো আমরা এটা করি, ইউ মধ্যপ্রাচ্যে আমাদের বিরুদ্ধে কেউ দাঁড়াতেই পারে না, মাথা উঁচু করতে পারে না, আমাদের দিকে চোখ তুলে তাকালে সেই চোখ উপড়ে ফেলে, আর তুমি আসছো হচ্ছে এইখানে কি জেরুজালেমের গভর্নর হবা, বাইতুল মুকাদ্দাসের এই জায়গার তুমি হবা গভর্নর, আসো তোমাকে দেখাচ্ছে। তুমি তুরস্ক, তুই কে হচ্ছে তুলোধুনো জিনিস, ঠিক আছে? এই টাইপের ব্যাপার। তো এই উগ্র ইসরায়েল কোন ধরনের বক্তব্য সহ্য করতে পারে না, কিন্তু আবার সেই বলবে এই যে মনে করেন যে হচ্ছে সবাইকে সে হচ্ছে একেবারে দুনিয়া থেকে ধ্বংস করে দিচ্ছে, সবকিছু করে দিচ্ছে, আমার উপরে কেউ নেই। তাকে আবার যদি কেউ বলে যে আমার যদি শক্তি আমি ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দেবো, তখনই বলবে এই দেখো পুরো ইসরায়েলকে সে মুছে দিতে চাচ্ছে, এই হচ্ছে সবচেয়ে বড় সন্ত্রাসী। এগুলো হচ্ছে ইসরায়েলের রেটরিক। এখন আর এতটা খায় না দুনিয়া, এটা একটা বাস্তবতা যে এই ডায়লগ এখন আর খায় না। খোদ আমেরিকাতে পর্যন্তই হচ্ছে এখন আর ইসরায়েল এই ডায়লগ খাওয়াতে পারছে না, এটা নিয়ে ব্যাপক পরিমাণে সে টেনশনে আছে। ট্রাম্পকে দিয়ে যদ্দূর পর সম্ভব করাইতে চাচ্ছে, ট্রাম্পের পরে কে আসবে তাকে আগে থেকে ইসরায়েল হচ্ছে ধরতে চাচ্ছে, কিন্তু এখন আর পারছে না। আগের মতো আমেরিকার রাজনীতিবিদদের ইসরায়েলের বা জায়নবাদীদের ধরা এতটা সহজ না। গত কয়েকদিন আগে ইসরায়েল ডে নামক একটা কি বলে র্যালিতে ইসরায়েলের মন্ত্রীরা সবাই হচ্ছে আমেরিকার নিউ ইয়র্কে হচ্ছে ব্যাপক পরিমাণে তারা র্যালি করেছিল। জানেন এটা যে ইসরায়েল ডেতে তারা র্যালি করে 29শে মে। ওই র্যালিতে তারা যেটা করে যে ইসরায়েলের পতাকা নিয়ে ব্যাপক পরিমাণে শোডাউন। আপনি করেন না ফিলিস্তিনের পতাকা নিয়ে কোন জায়গায় শোডাউন, আপনাকে বিয়া করে ফেলবে। আর তারা ইসরায়েল কি ইসরায়েল কোন জায়গায় করছে? ইসরায়েলের যে ভূখণ্ড, ইসরায়েলের যে মানচিত্র, ইসরায়েলের যে নিজের যে জায়গা, সে যে বলে যে আমার হচ্ছে কি বলে অস্তিত্ব, আমার হচ্ছে বেঁচে থাকার অধিকার আছে, আমার হচ্ছে টিকে থাকার অধিকার আছে, সে কোন জায়গায় টিকে থাকার অধিকার আছে? তার মানচিত্র কি? তার মানচিত্র 50% হচ্ছে এখনো পর্যন্ত দখল, আন্তর্জাতিক আইন অনুযায়ী সে হচ্ছে দখল করে তারপরে রেখেছে। সেই দেশের সেই পতাকা নিয়ে নিউ ইয়র্কে হাজার হাজার মানুষ মিছিল করতেছে। কিন্তু তারপরেও এখন বর্তমান যে নিউ ইয়র্কের মেয়র সে কি করছে, সে বলছে ওকে ঠিক আছে তুমি মিছিল করতেছো, মিছিল করো, আমার তোমাকে নিরাপত্তা দিতে হবে। ওরা বলছে আমার নিরাপত্তার কিছু নেই, আমি তো এখানে হচ্ছে ব্যাপক পরিমাণে হচ্ছে বুক ফুলে হাঁটবো। বলছে না, এত কাহিনী করার কিছু নেই, তোমাকে আমার নিরাপত্তা দিতে হবে, নিরাপত্তা দেওয়ার জন্য তোমার চারিদিকে আমি হচ্ছে শত শত পুলিশ বসাই দেবো।
এই যে শত শত পুলিশ প্রহরায় ইসরায়েলের মন্ত্রীরা এবং ইসরায়েলের সাপোর্টাররা নিউ ইয়র্কে এই প্রথম কোন র্যালি করলো, এটা কি জানেন? এটা বড় একটা বার্তা, তাদের জন্য অনেক বড় একটা বার্তা। কি সেটা? সেটা হচ্ছে যে তুমি এখন আর আমেরিকাতে আগের মতো নিরাপদ না। আগের মতো আমেরিকার যার তার ঘরে ঢুকে তারপর হচ্ছে তাকে তোমার পক্ষে নিয়ে সে যেই সংসদ সদস্যই হোক না কেন তাকে তুমি তোমার পক্ষে নিয়ে তারপর কাজ করাতা, এখন আর সেই দিন নাই। দিন পাল্টে যাচ্ছে এবং আমেরিকার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যারাই ইসরায়েল বিরোধী কথা বলে তারা নির্বাচিত হচ্ছে বিভিন্ন জায়গায়। সুতরাং এটা নিয়েও এই যুদ্ধ ইসরায়েলকে অনেক জায়গায় এক্সপোজ করে দিয়েছে। ট্রাম্প তো সরাসরি বলছে যে নেতানিয়াহু তোমাকে সবাই ঘৃণা করে, আমি ছাড়া, আমি আর মোদি ছাড়া সবাই তোমারে ঘৃণা করে, শুধু আমি আর মোদি এই দুই নিকৃষ্ট ব্যক্তি হচ্ছে তোমাকে ঘৃণা করি না। বলতে পারেন ভাই এরকম একটা কথা বললেন, আমি বলিনি, এটা হচ্ছে তাদের কথা, বিভিন্ন জায়গায় এটা বলা হচ্ছে। ট্রাম্প নেতানিয়াহু নিজে বলছে যে আমাকে হচ্ছে আমার দেশে যতটা ভালো না বাসে, আমার দেশে আমার জন্য যতটা সাপোর্ট না আছে তার চাইতে বেশি সাপোর্ট আছে আমার ভারতে। এবং ভারতের প্রধানমন্ত্রী তো যাই বলছি যে হচ্ছে আমরা তোমাদেরই একটা অংশ, এরকম একটা কথা যাই তো বলছেই সে। তো এই অবস্থা এই যুদ্ধ নিয়ে এসেছে। এখন এই যুদ্ধ ঠিক আছে একদিক থেকে ইসরায়েলকে এক্সপোজ করছে, ইসরায়েলের জন্য এখন হচ্ছে মানে যারা এতদিন কান্নাকাটি করতো তারা এখন চিন্তা করছে যে আমরা আর কত কান্নাকাটি করব, এটা আছে। আবার অন্যদিক থেকে ইরানের যে পরিস্থিতি, এই পরিস্থিতি মুসলিম বিশ্বকে অনেক কিছু শেখাচ্ছে, মুসলিম বিশ্বের বিভিন্ন দেশকে অনেক কিছু শেখাচ্ছে। মুসলিম বিশ্বের দেশগুলোকে যে জিনিসটা প্রথম শেখাচ্ছে সেটা হচ্ছে যে তুমি অস্ত্রে স্বয়ংসম্পূর্ণ তোমার হতে হবে। এখন আর ওই বন্ধু ভাই ব্রাদার তারপরে হচ্ছে কি বলে ব্রাদারানে ইসলাম এইগুলোর কোনো খাওয়া নাই। তোমার নিজের এই অস্ত্রে শক্তিশালী হতে হবে। তোমার নিজের অন্তত প্রয়োজনীয় একেবারে মানে কি বলে অতি প্রয়োজনীয় যে সমস্ত অস্ত্র আছে সেটার প্রোডাকশন লাইন তোমার নিজের থাকতে হবে। কারণ প্রয়োজন অনুযায়ী তোমার যদি ড্রোনও দরকার হয়, ড্রোন জাস্ট হচ্ছে ড্রোন, তাও অন্তত প্রয়োজন অনুযায়ী ব্যাপক পরিমাণে দরকার হলে নিজের দেশে উৎপাদন করতে হবে। সেটাও যদি সম্ভব সেটা দিয়েও শত্রুকে ঠেকানো সম্ভব, এটার প্রমাণ ইরান দিয়েছে। আরেকটা কি? আরেকটা হচ্ছে গোয়েন্দাকে শক্তিশালী করতে হবে। তোমার গোয়েন্দার মধ্যে যদি অন্য দেশের গোয়েন্দা সংস্থা মানে কি বলে দেদারছে চলাচল করে, তোমার গোয়েন্দা সংস্থা যদি অন্য দেশের গোয়েন্দাদের জন্য হচ্ছে অভয়ারণ্য হয়, তুমি টাইম মতো হচ্ছে কোনো কাজে লাগবে না, টাইম মতো কোনো কাজে লাগবে না। নিজের মধ্যে যদি রাজনৈতিক ঐক্য না থাকে সময় মতো তুমি শেষ হতে বাধ্য, শেষ হতে বাধ্য। কৌশল নির্ধারণ করা দরকার সব সময়, যে আমার হাতে যদি অস্ত্র কম থাকে আমার স্ট্র্যাটেজিক কৌশলটা কি, আমার স্ট্র্যাটেজিক পয়েন্টগুলো কি, সেটাকে নির্ধারণ করে সেই জায়গাটাকে সবসময় শক্তিশালী রাখা দরকার। এগুলো ইরানের এই যুদ্ধ আমাদেরকে শিখাচ্ছে সবার জন্য। এটা নিয়ে পরবর্তীতে একটা বিস্তারিত ভিডিও করব যে ইরানের এই যুদ্ধ আমাদেরকে কি শেখাচ্ছে। কারণ এখান থেকে আমাদের অনেক কিছু জানা দরকার, নেওয়া দরকার, আমাদের জন্য নেওয়া দরকার, নিজেদের জন্য নেওয়া দরকার। ওকে, আজকে তাহলে এখানে রাখি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।